সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ওয়াহিদা খানম কলি আজকে তোমাদেরকে আমাদের যে মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস সেখান থেকে অস্টিকথিস, তারপরে উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী এই শ্রেণীগুলোর বৈশিষ্ট্য এবং উদাহরণ পড়াবো। তো আমি আশা করছি গতকাল তোমাদের লাইভ ক্লাসে যে পড়া হয়েছিল অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রথম অংশ, সেটা নিশ্চয়ই তোমার সবারই ভালো করে পড়া হয়েছে। তো আমি জিজ্ঞাসা করে দেখি তোমাদের কেমন পড়া হয়েছে। তো আমরা প্রথমে যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে করডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা হয়েছে এবং কি কি। আমরা জানি যে করডাটা পর্বকে তিনটি উপপর্বে ভাগ করা হয়েছে, তাই না? প্রথমটি হচ্ছে ইউরোকর্ডাটা, দ্বিতীয়টি হচ্ছে সেফালোকর্ডাটা এবং পরেরটি হচ্ছে ভার্টিব্রাটা। অ্যাকচুয়ালি ভার্টিব্রাটা যে উপপর্ব সেটাকেই আমরা মেনলি কি বলে থাকি, সেটাকে আমরা মেনলি বলে থাকি যে মেরুদণ্ডী। আর ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য তো তোমরা পড়েইছো, এটা কিন্তু পরিপূর্ণভাবে মেরুদণ্ডী তা কিন্তু নয়। তো আমি যদি এখন তোমাদেরকে জিজ্ঞাসা করি যে ইউরোকর্ডাটার একটি উদাহরণ বলো তো, তুমি কিসের নাম বলবে? ইউরোকর্ডাটার উদাহরণ হিসেবে আমরা অ্যাসিডিয়ার নাম বলতে পারি, তাই না? আর সেফালোকর্ডাটার উদাহরণ যদি জিজ্ঞাসা করি তাহলে তুমি কি বলবে? সেফালোকর্ডাটার উদাহরণ হিসেবে তুমি বলবে হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা। তো এরপরে যে ভার্টিব্রাটা উপপর্ব, এই ভার্টিব্রাটা উপপর্বে আমরা গতকালকে জেনেছিলাম যে শ্রেণী হচ্ছে 7টি। কি কি মনে আছে তো সবার যে কি কি শ্রেণী হচ্ছে সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। তার মধ্যে আমরা কন্ড্রিকথিস পর্যন্ত গতকালকে পড়েছি। তো এই যে সাইক্লোস্টোমাটা যেটা প্রথম শ্রেণী, এটার চেহারাটা ছিল অনেকটা কিসের মতো? ইল মাছের মতো, তাই না? তো এদের দেহটা কীরকম ছিল? দেহটা ছিল লম্বাটে। আর বলো তো এদের চোয়ালটা কেমন ছিল? এদের মুখটা গোলাকার এবং চোয়াল বিহীন। তো এই উদাহরণ হিসেবে সাইক্লোস্টোমাটার উদাহরণ হিসেবে তুমি কিসের নাম বলতে পারো? তুমি সাইক্লোস্টোমাটার উদাহরণ হিসেবে বলতে পারো পেট্রোমাইজনের নাম। তো এরপরে এখন আমি যদি জিজ্ঞাসা করি যে কন্ড্রিকথিসের দুটি সাধারণ বৈশিষ্ট্য এবং উদাহরণ লিখো, তাহলে তুমি কি বলবে? কন্ড্রিকথিসের সাধারণ বৈশিষ্ট্য বলতে পারি আমরা, স্পেশাল বৈশিষ্ট্যগুলো দেখো। বিভিন্ন ধরনের শ্রেণীতে বিভিন্ন ধরনের কিন্তু বৈশিষ্ট্য আছে, কিন্তু সবসময় চেষ্টা করবে যে এমন স্পেশাল বৈশিষ্ট্যগুলো বলা। যদি এমন হয় যে অনেক সময় তোমাদের এটা 4 মার্কের প্রশ্ন আসে যে একটা শ্রেণীর সাথে আরেকটা শ্রেণীর তুলনা করতে দেয় বা পার্থক্য করতে দেয়, এরকম প্রশ্ন, তখন কিন্তু সবগুলোই লেখা লাগে। কিন্তু যদি 2 মার্কের প্রশ্ন হিসেবে আসে যে তুমি বৈশিষ্ট্য লিখো, উদাহরণ দাও, তাহলে কিন্তু তোমাকে তো সবগুলো বৈশিষ্ট্য লেখার দরকার নেই। সেই ক্ষেত্রে তুমি বেছে যেটা গুরুত্বপূর্ণ সেই বৈশিষ্ট্যগুলো লিখবে, ঠিক আছে? যেমন যদি আমি বলি যে কন্ড্রিকথিসের দুটো বৈশিষ্ট্য এবং উদাহরণ লিখো, তাহলে দুটো বৈশিষ্ট্যের মধ্যে তুমি স্পেশাল কোনটা বলবে? যে এদের কঙ্কাল তরুণাস্থিময়। তরুণাস্থিময় কঙ্কাল কি, এটা আমি ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তো তরুণাস্থিময় কঙ্কাল এটা বলবে, এবং সেই সাথে যেদের আইস কি ধরনের বলো তো? প্ল্যাকয়েড ধরনের আইস রয়েছে, তাই না? এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য, যেদের দেহটা প্ল্যাকয়েড আইসে আবৃত। উদাহরণ কি? উদাহরণ হাঙর। তো এইভাবে তুমি সুন্দর করে, যেমন এর আগে তোমরা পর্বগুলো পড়েছো, যে পর্বগুলোর বৈশিষ্ট্য তুমি যদি লিখে সুন্দর করে উদাহরণ মনে রাখো, তাহলে কিন্তু নর্মালি এখানে তো আরও সহজে আজকে যে শ্রেণীগুলো আছে এগুলো সব তোমার অত্যন্ত পরিচিত জিনিস। মাছ, ব্যাঙ, টিকটিকি, সাপ, তারপরে বিভিন্ন ধরনের পাখি, তারপরে গরু, ছাগল, হ্যাঁ, তারপরে বাঘ, সিংহ, এগুলো তো নর্মালি এগুলো প্রাণীকে কিন্তু তুমি চেনো। কাজেই যখন আমি আজকে এগুলোর বৈশিষ্ট্য পড়াবো, তুমি কিন্তু স্বাভাবিকভাবেই মনে রেখে দিতে পারবে। খালি তোমাকে কি করতে হবে? তোমাকে শ্রেণী অনুযায়ী উদাহরণটা মনে রাখতে হবে পর্বগুলোর মতো, ঠিক আছে? তো চলো আজকের পাঠ শুরু করা যাক। আজকে আমরা প্রথমে যে শ্রেণীটা পড়ব সেটা শ্রেণী অস্টিকথিস, ঠিক আছে? এই শ্রেণীটা আজকে আমরা প্রথমে পড়ব। অস্টিকথিস শ্রেণী। এই শ্রেণীর বেশিরভাগ অস্টিকথিসে কি আছে জানো তো? অস্টিকথিসের উদাহরণটা আগে বলি। অস্টিকথিসের উদাহরণ বেশিরভাগ অধিকাংশ স্বাদু পানির মাছ, আমরা যে মাছগুলো নর্মালি খেয়ে থাকি, যেমন রুই, তারপরে কাতল,
হ্যাঁ এগুলো। তবে অস্ট্রিচ ফিশের উদাহরণ হিসেবে আমরা ইলিশ মাছও কিন্তু ব্যবহার করতে পারি। এর কারণ হচ্ছে যে ইলিশ মাছ কিন্তু ডিম ছাড়ার সময় নদীতে আসে, হ্যাঁ সেটাকে আবার আমরা তখন হচ্ছে ধরি এবং খাই। এই কারণে অস্ট্রিচ ফিশের উদাহরণ হিসেবে ইলিশ মাছের নামও আসে। তো অধিকাংশই বলা হচ্ছে, তার মানে সম্পূর্ণটা নয়, হয়তো অল্প কিছু মাছ আছে সামুদ্রিক যেগুলোর বৈশিষ্ট্য আবার অস্ট্রিচ ফিশের মতো। তাহলে প্রথম বৈশিষ্ট্য হিসেবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এরা বেশিরভাগই বা অধিকাংশই কি স্বাদু পানির মাছ, ঠিক আছে, অধিকাংশই স্বাদু পানির মাছ। এরপরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এখানে যেমন ধরো একটা মাছ, এটা একটা মাছের ছবি যেটা হচ্ছে অস্ট্রিচ ফিশ শ্রেণীভুক্ত। তো এখানে দেখো মাছের আইস কিন্তু কি হচ্ছে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তাই না? তোমরা তো নিশ্চয়ই সবাই মাছ দেখেছো, মাছ দেখেনি মানে এরকম বাংলাদেশি মানুষ অন্তত মনে হয় না যে মাছ দেখেনি কাছে থেকে। তো মাছ হচ্ছে তোমরা দেখো যে মাছের গায়ে বিভিন্ন ধরনের আইস থাকে, এই আইসগুলোর নাম কিন্তু আলাদা আলাদা রয়েছে। তোমরা যেমন কন্ডিক ফিশের ক্ষেত্রে পড়েছো যেটা প্লাকয়েড আইস দ্বারা আবৃত, তেমন অস্ট্রিচ ফিশের ক্ষেত্রে আমরা বলবো যে এরা হচ্ছে কি ধরনের আইস দ্বারা আবৃত, এরা সাইক্লয়েড, গ্যানোয়েড বা টিনোয়েড আইস দ্বারা আবৃত। এই আইসগুলোর নাম কিন্তু তোমাকে স্পেশালি মনে রাখতে হবে, এগুলো নিচে দাগ দাও। এর কারণ হচ্ছে তোমার নৈবাত্তিক প্রশ্নে কিন্তু আসে যে রুই মাছে কী ধরনের আইস থাকে এরকম প্রশ্ন, অথবা এরকম প্রশ্নও থাকতে পারে যে মানে অস্ট্রিচ ফিশের ক্ষেত্রে কোন ধরনের আইস থাকে, এরকম প্রশ্নও থাকতে পারে। এই কারণে আইসের নাম তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এছাড়া হচ্ছে আমরা যেটা এদের একটা বৈশিষ্ট্য বলতে পারি, বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে এদের মাথার দুই পাশে কয় জোড়া বলো তো? 4 জোড়া। মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে। ফুলকা মাছের যে কানটা তুললে যে ফুলকার অংশটা দেখা যায় না, সেই ফুলকা দুই পাশে 2 জোড়া করে 4 জোড়া ফুলকা থাকে এবং ফুলকা কানকো দ্বারা ঢাকা থাকে। কন্ডিক ফিশের ক্ষেত্রে যেমন কানকো ছিল না, উন্মুক্ত ছিল ছিদ্রটা, কিন্তু এখানে যেহেতু ফুলকা থাকে তাই ফুলকা হচ্ছে কি থাকে, কানকো দ্বারা ঢাকা থাকে, ঠিক আছে। আর এরা হলো ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, ফুলকার সাহায্যে এরা শ্বাসকার্য হচ্ছে চালিয়ে থাকে। উদাহরণ হিসেবে তাহলে রুই কাতল দিতে পারো, ইলিশ দিতে পারো, সি হর্স দিতে পারো, যেটাকে আমরা ঘোড়া মাছ বলে থাকি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে উদাহরণ হিসেবে তুমি ব্যবহার করতে পারো। খুব সহজ, খুব সহজ। তুমি জাস্ট সুন্দর করে একবার পড়ে উদাহরণ মনে রাখবে এবং লিখবে, তাহলেই তোমার পড়াটা মনে থাকবে। নেক্সট আমরা যে শ্রেণীটা পড়ব সেটা হচ্ছে শ্রেণী উভচর, ঠিক আছে। উভচর শ্রেণীকে নিয়ে আমরা এখন পড়ব। তো আমরা জানি যে হলো মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা হচ্ছে জীবনের মানে প্রথম যে পর্যায়ে এটা হচ্ছে পানিতে বাস করে, ঠিক আছে, মানে ডিম ফুটে প্রথমে পানিতে বাস করে এবং হচ্ছে মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে হচ্ছে শ্বাসকার্য চালায় এবং পরিণত বয়সে ডাঙায় বাস করে এবং কি করে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এরকম ধরনের প্রাণীদেরকে উভচর বলা হয়। এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসে তোমাদের, ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন? উদাহরণ দিয়েছে, জাস্ট উদাহরণটা দিয়েছে, ব্যাঙ, সালামান্ডার, এগুলো হচ্ছে উভচর প্রাণী। তো এই উদাহরণ দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারি যে ব্যাঙকে উভচর বলা হয় কেন। আসলে ব্যাঙের বৈশিষ্ট্যগুলো সবই উভচরের সাথে মিলে যায়, তাই না? আমরা উভচরের বৈশিষ্ট্যগুলো আগে জানবো। তো ব্যাঙ হচ্ছে উভচর বলছি আমরা সেই সকল প্রাণীকে যারা হচ্ছে জীবনের প্রথম পর্যায়ে পানিতে বসবাস করে এবং ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পরিণত বয়সে ডাঙায় বাস করে এবং হচ্ছে তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। তো দেখো 2 রকম টাইপ, তাই না? এবং ব্যাঙ এমন একটা প্রাণী যে জলে এবং স্থলে উভয় স্থানেই কি করতে পারে, বসবাস করতে পারে। তাহলে আসো আমরা এর সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখি যে ব্যাঙের সাধারণ বৈশিষ্ট্যগুলো আসলে কি কি। এরা হচ্ছে ব্যাঙের যে মানে ত্বক, এর হচ্ছে প্রথমেই আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এদের যে দেহ ত্বক সেটা হচ্ছে আইসবিহীন। ব্যাঙের ত্বকে কি নাই, কোনো আইস নেই। ব্যাঙকে তো তোমরা দেখেছো, একটা নর্মালি একটা ব্যাঙের দিকে তাকাও, একটা ব্যাঙ কিন্তু দেখতে অতটা খারাপ হয় না, হ্যাঁ, ব্যাঙ কিন্তু দেখতে একটু কিউটি হয়। কিন্তু ব্যাঙের শরীরটা মানে যে ব্যাঙের শরীরের উপরে যে স্কিনটা থাকে সে স্কিনটা কিন্তু কীরকম বলো তো? এই স্কিনটা হচ্ছে একটু ভেজা, হ্যাঁ, গ্রন্থিযুক্ত, এরকম হলো এর স্কিনটা হয় এবং পাতলা হয়। স্কিনটা তো খসখসে মোটা না, ভেজা হয়, পাতলা হয় এবং গ্রন্থিযুক্ত হয় এবং এদের ত্বকে কি থাকবে না, কোনো আইস থাকবে না। এরা শীতল রক্তের প্রাণী। এটা কিন্তু একটা মানে এক্সেপশনাল বৈশিষ্ট্য যে ব্যাঙের, আমাদের শরীরের রক্ত যেমন উষ্ণ, পাখির শরীরের রক্ত যেমন উষ্ণ, ব্যাঙের শরীরের রক্ত কিন্তু এরকম নয়। এদের রক্তটা হচ্ছে শীতল প্রকৃতির, ঠান্ডা ধরনের। আর এরা পানিতে ডিম পাড়ে আর জীবনচক্রের মানে প্রথম পর্যায়ে এদের ব্যাঙাচি দশা দেখা যায়। উদাহরণ তো তোমরা জানোই, উদাহরণ হচ্ছে ব্যাঙ। তাহলে স্পেশাল বৈশিষ্ট্য কি? এরা হচ্ছে শীতল রক্তের প্রাণী আর এদের ত্বক হচ্ছে ভেজা, পাতলা এবং গ্রন্থিযুক্ত। এগুলো হচ্ছে এর অবশ্যই স্পেশাল বৈশিষ্ট্য। এইবারে আমরা যে শ্রেণীতে আসবো সেটা হচ্ছে
সরীসৃপ। আচ্ছা বলো দেখি, সরীসৃপ শুনলে তোমাদের সবার আগে কোন প্রাণীর নাম মাথায় আসে? যে এটা সরীসৃপ, কোনটা মাথায় আসে বলো তো? প্রথমেই যেই নামটা আসে আমাদের মাথায় সরীসৃপ শুনলেই সেটা হচ্ছে সাপ। সাপ হচ্ছে সরীসৃপ শ্রেণীর প্রাণী। এদের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে যে যারা সরীসৃপ তারা হচ্ছে বুকের উপর ভর দিয়ে চলে। তো এখন তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাম কেঁচো তো হচ্ছে বুকে ভর দিয়ে চলে, তাহলে কেঁচো কি সরীসৃপ? আসলে আমরা কিন্তু এখন মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী পড়ছি। তার চেয়েও বড় কথা হচ্ছে আমরা পর্ব কর্ডাটা পড়ছি। যারা কর্ডাটা পর্বে আছে তারা তো সবাই হচ্ছে স্পেশাল বৈশিষ্ট্যের অধিকারী, অর্থাৎ সবচেয়ে উন্নত বৈশিষ্ট্যের অধিকারী। তাহলে কেঁচো তো অমেরুদণ্ডী প্রাণী, তাই আমরা অবশ্যই কেঁচোকে সরীসৃপ বলবো না। তাহলে এর আমরা বৈশিষ্ট্যগুলো কি কি বলতে পারি? যে এরা প্রথমেই যে বৈশিষ্ট্যটা বলবো আমরা সেটা হচ্ছে এরা বুকে ভর দিয়ে চলে। আমাদের ঘরের অতিথি সরীসৃপ কি বলো তো নাম? আমাদের ঘরে ঘরে থাকে, প্রত্যেকের বাসায় আছে, সেটা হচ্ছে টিকটিকি, তাই না? এই টিকটিকিকে আমরা সবাই দেখে থাকি। টিকটিকি হচ্ছে আমাদের ঘরে থাকে। টিকটিকিকে দেখে অনেকে ভয় পায়, তাই তো? তো হচ্ছে এই টিকটিকি আসলে অতটা মানে হার্মফুল একটা প্রাণী এরকমও কিন্তু না, টিকটিকি নিজেই আমাদেরকে দেখলে পালায়। তো টিকটিকি হচ্ছে সরীসৃপের কিন্তু উদাহরণ। এরা বুকে ভর দিয়ে চলে আর এদের দেহ হচ্ছে মানে শুষ্ক, তারপরে হচ্ছে এদের হচ্ছে মানে ত্বকটা শুষ্ক হয় এবং আঁশযুক্ত হয়, অর্থাৎ টিকটিকির শরীরে কিন্তু আঁশ আছে। আবার যে সাপ তোমরা দেখো, বিভিন্ন কালারের সাপ, বিভিন্ন ধরনের সাপ, সাপের স্কিনটা তো স্মুথ উপরে মনে হয় যে বোঝাই যায় না যে ওপরে হচ্ছে আঁশ আছে, কিন্তু সাপেরা কিন্তু শরীর আঁশযুক্ত এবং প্রত্যেকটা আঁশ ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা মানে করা যায় আর কি। তো এরকম আঁশযুক্ত হয় এবং এদের আমরা বলছি যে ত্বকটা হচ্ছে কীরকম হবে? ত্বকটা হবে শুষ্ক। আর এদের মানে 4টা পা থাকে, ঠিক আছে? সাপের ক্ষেত্রে না, এদের হচ্ছে 4টা পা থাকে, যেমন টিকটিকির তোমরা দেখো যে সামনে 2টা এবং পেছনে 2টা। 4টা পায়ে 5টা করে নখরযুক্ত আঙুল থাকে, অর্থাৎ আঙুলে কি থাকবে? নখ থাকবে, ঠিক আছে? আর টিকটিকির তো তোমরা জানো যে এরা দেয়ালে লেগে থাকে, এদের সাকারযুক্ত প্যাড থাকে পায়ের নিচে, এই কারণে এরা আটকে থাকতে পারে। আর এদের হচ্ছে নখও থাকে, ঠিক আছে? নখরযুক্ত আঙুল বিদ্যমান। তো উদাহরণ হিসেবে কি বলবা? টিকটিকি বলতে পারো, সাপ বলতে পারো। এই গেল তোমার সরীসৃপ শ্রেণী। তো এরকম সবগুলোর যদি একটু বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ে উদাহরণগুলো মনে রাখতে পারো, আই থিঙ্ক তোমাদের হচ্ছে বেশি সময় লাগবে না এটা পড়তে। ওকে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শ্রেণী পক্ষীকুল। পক্ষী মানে যে পাখি, এটা তো আমার ক্লাস 8-এর স্টুডেন্ট এখন সবাই জানে যে পক্ষী মানে হচ্ছে পাখি। তো এই পক্ষীকুল আমরা যে বলছি যে পক্ষীকুল, এই পক্ষীকুলের আমরা কি হচ্ছে বৈশিষ্ট্য প্রথমেই মনে করতে পারি যে পাখির দেহটা পালক দ্বারা আবৃত। এবং আমার মনে হয় যে আল্লাহর সৃষ্টি তো সবই সুন্দর, তার মধ্যে আমার মানে ফুলের পরে আর কি যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে পাখি। এত সুন্দর সুন্দর পাখি আমাদের পৃথিবীতে এবং এত সুন্দর বর্ণ বৈচিত্র্য পাখির মতো আমি মনে হয় অন্য কোনো প্রাণীতে দেখিনি। এদের কালার কম্বিনেশন এতই সুন্দর, আমার অনেক ভালো লাগে পাখি দেখতে। তো পাখির শরীরটা যে তুলতুলে নরম পালক দ্বারা কি আবৃত। আমাদের শরীরে কি পালক আছে? আমাদের শরীরে কিন্তু পালক নেই, মাছের শরীরেও পালক নেই, এমনকি উভচর সরীসৃপ এরকম কোনো শ্রেণীতেও কিন্তু পালক নেই। তাহলে পালক হচ্ছে পাখির একটি অনন্য বৈশিষ্ট্য। হ্যাঁ, এদের শরীর পালক দ্বারা আবৃত। এদের মানে 2টি ডানা আছে, তোমরা নিশ্চয়ই জানো পাখির অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে। এদের 2টি ডানা আছে এবং পেছনে একজোড়া পা আছে এবং এদের আরেকটা যে জিনিস আছে সেটা হচ্ছে চঞ্চু। পাখির ঠোঁটটা তো তোমরা দেখেছো, বিভিন্ন পাখির ঠোঁট কিন্তু বিভিন্ন ধরনের হয়, কিন্তু যে জায়গাটায় মিল সেটা হচ্ছে যে পাখির দাঁত থাকে না, চঞ্চু থাকে, অর্থাৎ এদের যে ঠোঁট এটা খুব শক্ত হয়, কার্ভ হয়, শক্ত হয়, যেন কোনো কিছু এরা মানে শক্ত করে ধরতে, টুকরা করতে, ছিঁড়তে পারে। এই কারণে এদের ঠোঁটটা এরকম, যেটাকে আমরা বলি চঞ্চু। তাহলে এদের কি রয়েছে? উপস্থিত রয়েছে হচ্ছে চঞ্চু, পাখির চঞ্চু রয়েছে। এদের ফুসফুসের সাথে বায়ুথলি লাগানো থাকে। কি থাকে বললাম? ফুসফুসের সাথে বায়ুথলি লাগানো থাকে। আসলে পাখিকে তো উড়তে হয়, এই ওড়ার কারণে এদের দেহে কিছু অ্যাডাপ্টেশন হয়েছে, হ্যাঁ, কিছু অভিযোজিত হয়েছে এদের দেহের বৈশিষ্ট্য। যেমন এদের ফুসফুসের সাথে বায়ুথলি লাগানো থাকে, পাখির হাড় হচ্ছে
ফাঁপা হয়, ঠিক আছে, শক্ত হয় এবং হালকা হয়, যেন এরা খুব সহজেই কী করতে পারে, উঠতে পারে, এবং উড়ার সময় এদের ফুসফুসের সাথে যে বায়ুথলি আছে এটা কিন্তু ওই বাতাস ধরে রেখে পাখিকে উঠতে হচ্ছে সহায়তা করে থাকে। তো এগুলো হচ্ছে পক্ষীকুলের অনন্য বৈশিষ্ট্য, যেটা তোমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। পাখি ডিম পারে এটা নিশ্চয়ই তোমরা জানো, পাখি উষ্ণ রক্ত বিশিষ্ট, এটাও তোমরা জানো। তো উদাহরণ হিসেবে তুমি লিখলা নাহি তোমার জাতীয় পাখির নাম, সবার কি মনে আছে যে তোমাদের জাতীয় পাখির নাম কি? তোমাদের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল। এছাড়া তোমাদের পছন্দ মতো যে কোনো পাখির নামও তুমি লিখতে পারো। ঘরের পাখি শালিক, চুড়োই, কাক, এগুলোও তোমরা লিখতে পারো, ঠিক আছে। তো উদাহরণ যে কোনোটা তোমার দিলেই হবে, কোনো সমস্যা নেই। এরপর আমরা যে শ্রেণীটা পড়ব সেটা হচ্ছে শ্রেণী স্তন্যপায়ী। তুমি, আমি এবং পৃথিবীর সকল আশরাফুল মাখলুকাত সবাই যে শ্রেণীভুক্ত সেটা হচ্ছে স্তন্যপায়ী শ্রেণীভুক্ত, তাই না? এছাড়াও আমাদের দলে কিন্তু আরও অনেক বড় বড় প্রাণী আছে, যেমন হাতি, তারপরে হচ্ছে তিমি কিন্তু পানিতে থাকলেও তিমি স্তন্যপায়ী, তিমির সন্তান না, তিমির দুধ খেয়ে বড় হয়, কাজে সেটা হচ্ছে স্তন্যপায়ী। বাঘ, সিংহ, মানে যত হচ্ছে হাই প্রোফাইলের প্রাণী সবাই কিন্তু স্তন্যপায়ী, আমরা নিজেরাও ওই শ্রেণীভুক্ত। তো এর সাধারণ বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে দেহ লোমে আবৃত, অর্থাৎ তাদের যে আমাদের স্কিন এটা হচ্ছে লোম দ্বারা আবৃত। তাহলে আমাদের কি পালক থাকে বা আমাদের কি আইস থাকে? এরকম কিন্তু না। তাহলে আমাদের দেহ কি দ্বারা আবৃত? এটা হচ্ছে সকল স্তন্যপায়ীর দেহ হচ্ছে লোম দ্বারা আবৃত। স্তন্যপায়ী প্রাণীরা তোমরা জানো যে এরা সন্তান প্রসব করে থাকে এবং সন্তান মায়ের দুগ্ধপান করে বড় হয়, কিন্তু এই ক্ষেত্রে একটি ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটার নাম হচ্ছে প্লাটিপাস। প্লাটিপাসের নাম শুনেছো নাকি সবাই? মাঝে মাঝে ডিসকভারিতে প্লাটিপাস দেখায়, রেয়ার একটা প্রাণী, মানে বিলুপ্ত প্রায় প্রাণী হয়ে যাচ্ছে প্লাটিপাস। তোমরা এখানে একটা প্লাটিপাসের চিত্র দেখতে পারো, এটা হচ্ছে প্লাটিপাস। তো প্লাটিপাস হংসচঞ্চু প্লাটিপাস বলা হয়, এর ঠোঁটটা হাঁসের মতো দেখতে, তাই এইটা স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে। এর বৈশিষ্ট্য স্তন্যপায়ী, কিন্তু এটা হচ্ছে ডিম পাড়ে, সন্তান প্রসব করে না, ডিম পাড়ে, এটা এক্সেপশনাল, একটা ব্যতিক্রম উদাহরণ, ঠিক আছে। আর এটা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী, তোমরা সবাই জানো আমরা নিজেরাও উষ্ণ রক্তের প্রাণী। আর আমাদের বা সকল স্তন্যপায়ীর চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত আছে, তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছো, মনে আছে? বিভিন্ন ধরনের দাঁত, সেই বিভিন্ন ধরনের দাঁত হচ্ছে আমাদের চোয়ালে আছে, এটাও একটা বিশেষ বৈশিষ্ট্য। আর শিশুরা মাতৃদুগ্ধ পান করে, এটা বললাম। আর আমাদের হৃৎপিণ্ড হচ্ছে বা সকল স্তন্যপায়ী হৃৎপিণ্ড হচ্ছে প্রাণীর হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তোমরা এটা ক্লাস 7-এ পড়েছো, ডানলিন্দ, বামলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, এই 4 প্রকোষ্ঠে হচ্ছে হৃৎপিণ্ড ভাগ করা থাকে। আর এর উদাহরণ দিতে পারো তুমি মানুষ, গরু, তারপরে মানুষের পাশে গরু দিতে ভালো না লাগলে মানুষ, বাঘ, হ্যাঁ, সিংহ ইত্যাদি। তো এগুলো হচ্ছে স্তন্যপায়ীর বৈশিষ্ট্য। এই ছিল তোমাদের আজকের পাঠ, খুব সহজ একটা পাঠ, সিম্পল একটা পাঠ, কিন্তু গুরুত্বপূর্ণ একটা পাঠ। এই পাঠ থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন হয়, 1, 2, 3, 4 নৈর্ব্যক্তিক সহ সব ধরনের প্রশ্নই এই পাঠ থেকে হতে পারে। কাজেই এই পাঠটা আমি আশা করব সবাই গুরুত্ব সহকারে পড়বে। এবং তোমাদের হচ্ছে যেহেতু ক্লাস শুরু হয়েছে, আমি চাই যে তোমরা সবাই অনলাইন ক্লাসের মাধ্যমে সম্পৃক্ত হও, ভিডিও ক্লাস নিয়মিত করো, লাইভ ক্লাসে হচ্ছে অংশগ্রহণ করো। লাইভ ক্লাসে অংশগ্রহণ করলে তোমার মানে যাবতীয় সমস্যা তুমি সরাসরি টিচারকে বলে সলভ করে নিতে পারো, এটা একটা অনেক বড় সুবিধা। এই প্রতিকূল পরিবেশেও সৃষ্টি স্কুল এখন পর্যন্ত তাদের সকল কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবো ইনশাল্লাহ, যতদিন পর্যন্ত না স্কুল খোলে। তো অনলাইনের মাধ্যমে সম্পৃক্ত থেকে তোমরা এই জিনিসগুলোতে অংশগ্রহণ করবে এবং নিয়মিত হোমওয়ার্ক সম্পন্ন করবে, হোমওয়ার্কের খাতা অবশ্যই গ্রুপে পোস্ট করবে। আর একটা কথা আবারও বলছি, মোবাইল ফোনের ব্যবহার দয়া করে কমিয়ে আনো। তোমার প্রয়োজনীয় সময় অর্থাৎ লাইভ ক্লাস করা, ভিডিও ক্লাস দেখা, গ্রুপে পোস্ট দেখা, প্রয়োজনীয় পোস্ট দেখা এবং গ্রুপে পোস্ট করা তোমার হোমওয়ার্কের খাতা, এটা ছাড়া আমি বলবো যে বাকি সময়টুকু তুমি তোমার পড়াশোনার দিকেই মনোযোগী হও। কারণ প্রথম থেকে তোমরা জেএসসির ব্যাচ, প্রথম থেকে যদি তুমি তোমার পড়াশোনার দিকে মনোযোগী না হও, শেষে কিন্তু তুমি পিছিয়ে যাবে, ঠিক আছে। তো আজকের পাঠে যদি কোনো সমস্যা থাকে, তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা লাইভ ক্লাসে জিজ্ঞাসা করো, আমি অ্যান্সার দিব। আর হচ্ছে আজকে তোমাদের যে হোমওয়ার্ক সেটা লিখে নাও। আজকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে লেখো, তাহলে উভচর এবং পক্ষীকুলের কি লিখতে হবে? বৈশিষ্ট্য এবং উদাহরণ লিখে সুন্দর করে খাতার ছবি তুলে গ্রুপে পোস্ট দিতে হবে, তাই তো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় আছো তারপরেও স্বাস্থ্যবিধি মেনে চলো। আর বাবা মার কথা অবশ্যই সবাই
শুনবে, ওনারা যেটা বলে সেটা কিন্তু তোমার ভালোর জন্যই করে এবং ওনাদের চেয়ে বেশি ভালো তোমার আর কেউই চায় না। এই জন্য বাবা মার কথা অবশ্যই সবাই মেনে চলবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।